ওয়েলকাম টু অল অফ ইউ অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল WBPSC GS 101। আমি রাহুল চক্রবর্তী, তোমাদের পলিটির এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অতি গুরুত্বপূর্ণ একটা বলতে পারো টপিক। আমরা লাস্ট ডে আমরা আলোচনা করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। এটাও একটা গুরুত্বপূর্ণ আইন, যেখান থেকে প্রচুর প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সামে, আমাদের WBCS এক্সামে হচ্ছে এসে থাকে। একই রকমভাবে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই জায়গা থেকেও প্রচুর প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে করা হয়ে থাকে। তো আজকে আমি এই আইনের সেই বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে অতি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো সবাইকে ওয়েলকাম আরও একবার তোমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101, যেখানে আমরা এডুকেটাররা আমরা তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট ম্যাটারগুলো ডিসকাস করে থাকছি। এবং এছাড়াও তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ এটা ডাউনলোড করেও আমাদের ক্লাস তোমরা লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলোও তোমরা দেখতে পাবে। কিন্তু তার জন্য তোমাদেরকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবে সেটা চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়েই তোমরা অ্যাপের যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলোও তোমরা দেখতে পাবে। এবং ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, যে প্রোফাইল লিঙ্কে গিয়ে তোমরা যদি আমাকে ফলো করো, তাহলে আনএকাডেমিতে আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি, ফ্রি ক্লাস, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোও তোমরা দেখতে পাবে। তো সবাইকে আরও একবার ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। তো আমরা এডুকেটাররা WBPSC GS 101 এই চ্যানেলে যেরকম আমরা ক্লাস নিচ্ছি, একই রকমভাবে আমরা লার্নিং অ্যাপেও ক্লাস নিয়ে থাকি। এবং লার্নিং অ্যাপের ক্লাস দুরকম হয়, একটা স্পেশাল এবং একটা সাবস্ক্রাইব ক্লাস। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। আর সাবস্ক্রিপশনস কেন নেবে সেটা আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করছি। আর যেটা স্পেশাল ক্লাস সেটা তোমরা ফ্রিতে দেখতে পাবে। আমরা স্পেশাল ক্লাসও নিয়ে থাকি, যেটাকে ফ্রি ক্লাস বলা হয়। তো সেটাও তোমরা দেখতে পাবে, কিন্তু তার জন্য লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। ডেসক্রিপশন বক্সে লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে। আর সাবস্ক্রিপশনও কীভাবে নেবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্কও দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস টেক করতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমি রাহুল চক্রবর্তী ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ক্লাস নিয়ে থাকি আনএকাডেমিতে, এবং এই ইউটিউব চ্যানেলে আমি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের যে তথ্যগুলো তোমাদের সাথে আলোচনা করছি, সেই তথ্যগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা অতি গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তো এই বইটার তথ্য, এই বইটার ইনফরমেশনস আমি তোমাদের সাথে আলোচনা করছি। এবং কিভাবে আলোচনা করব না করব তারও একটা ভিডিও এখানে আপলোড করা আছে, যে কোন চ্যাপ্টারগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এই চ্যানেলে, সেই ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে যে আমি কিভাবে এখানে ক্লাস নিচ্ছি বা নেব। তো আমি প্রথমেই স্টার্ট করেছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে, ফার্স্ট চ্যাপ্টার। এখন আমি যে জায়গাটা আলোচনা করছি এই ফার্স্ট চ্যাপ্টারে, সেটা হচ্ছে ক্রাউন রুল, এবং ক্রাউন রুলের আমি আজকে আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তো আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। আমি আনএকাডেমিতে ক্লাস নিয়ে থাকি এবং এই চ্যানেলেও আমি ক্লাস নিয়ে থাকছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। কিন্তু অবশ্যই যে বইটাকে ফলো করে যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তো
তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 একটা গুরুত্বপূর্ণ আইন। বলা হয়ে থাকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতের সংবিধানকে এভাবেও সমালোচনা করা হয়ে থাকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন is copy paste of Government of India Act 1935। এই সমালোচনাও ভারতের সংবিধানকে করা হয়ে থাকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কপি পেস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তো আমরা আজকে এই আইনটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আমি আজকে এই আইনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে এই আইনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবং সেই বৈশিষ্ট্যগুলো আজকের আমাদের বর্তমান যে রাজনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে সেই বৈশিষ্ট্যগুলো কতটা মিল আছে আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। যে এই যে বলা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কপি পেস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এটা কতটা সত্য। তাহলে আমি শুধুমাত্র আলোচনা করব না যে এই আইনের বৈশিষ্ট্যগুলো, পাশাপাশি আমি আলোচনা করব যে এই আইনের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আজকের আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাতে কতটা প্রাসঙ্গিক বা কতটা তার আমরা মিল পাই। তো আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব তোমাদের সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর। তাহলে চলো আলোচনা শুরু করা যায়। ফার্স্ট পয়েন্টে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ফার্স্ট পয়েন্ট, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন। তাহলে কি হচ্ছে? ফেডারেশন এস্টাবলিশড হচ্ছে। ফেডারেশন মানে কি? যুক্তরাষ্ট্র। ফেডারেশন মানে যুক্তরাষ্ট্র। ফেডারেশন মানে যেখানে দেশে কি থাকবে? দুটো সরকার থাকবে, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে রাজ্য। এই হচ্ছে ফেডারেশন, সোজা কথা। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এই আইনে কি হচ্ছে? অল ইন্ডিয়া ফেডারেশন কি হচ্ছে? এস্টাবলিশড হচ্ছে। তাহলে ফেডারেশনের কম্পোজিশনটা কি থাকে? অ্যাকচুয়ালি ফেডারেশনের কম্পোজিশন আমরা যদি বলি, কেন্দ্র এবং কতগুলো রাজ্য সরকার। তাহলে সেই সময় দেখো বলছে কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ আ ইউনিট, অ্যাজ ইউনিটস। প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট, কারণ সেই সময় অ্যাকচুয়ালি ভারতবর্ষকে ব্রিটিশরা দুটো ভাগে ভাগ করে শাসন করত, ব্রিটিশ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট। তাহলে বলছে এই যে ফেডারেশন, এই ফেডারেশনের ইউনিটস কি? এই ফেডারেশনের ইউনিটস হচ্ছে বলছে প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট। যেরকম এখন আমরা বলতেই পারি যে আমাদের এই ফেডারেশনের ইউনিটস হচ্ছে কি বলো? স্টেটস। আর তখন কি বলছে? প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ ইউনিটস। আর কি বলছে দেখো, দ্য অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড ইউনিটস in terms of three lists: federal list, provincial list and concurrent list। তাহলে দেশে যখন দুটো সরকারের আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি, তো স্বাভাবিকভাবেই সেই দুটো সরকারের মধ্যে কি হবে বলো? পাওয়ার ডিভিশন, ক্ষমতা ভাগ করে দেওয়া হবে যে কার কি ক্ষমতা, এবং যাকে যে ক্ষমতাটা দেওয়া হবে সে সেই ক্ষমতার এখতিয়ারের মধ্যে থেকে কি করবে বলো? কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এই আইনে দেখতে পাচ্ছি আমরা কেন্দ্র এবং ইউনিটসের মধ্যে, সেন্টার এবং ইউনিটসের মধ্যে কি করা হচ্ছে? তিনটে লিস্টের মাধ্যমে ক্ষমতা ভাগ করা হচ্ছে: ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। একটুখানি মনে করার চেষ্টা করো, আমি লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, যেখানে আমি তোমাদের কি বলেছিলাম যে কি হচ্ছে? কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হচ্ছে। সেন্ট্রাল লিস্টে তোমার 47 আইটেম এবং প্রভিন্সিয়াল লিস্টে 51 আইটেম। তো আমি এটাই বলেছিলাম যে ফেডারেশনের বিগিনিং কিন্তু ট্রু ফেডারেল 1919-এই যে আমরা পেয়ে গেছিলাম, এটা কিন্তু আমরা বলতে পারি না। কারণটা কি?
কারণটা ওই যে প্রভিন্সিয়াল সাবজেক্টকে আবার দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড করা হচ্ছে, রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার, যেখানে রিজার্ভ আইটেমের ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয় কি করতে পারতো, ইন্টারফেয়ার করতে পারতো, লাস্ট ভিডিওতে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে ট্রু ফেডারেল যদি আমরা বলি, ফেডারেশন যদি আমরা বলি, মানে ফেডারেশন মানে কি, যেখানে দুটো কি থাকবে বলো, দুটো সরকার থাকবে, দুটো সরকারের মধ্যে একদম আইনগতভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হবে এবং কেউ কাউরির ক্ষমতায় গিয়ে কি করবে না, ইন্টারফেয়ার করবে না। তাহলে এই যে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকে আমরা বলছি ফেডারেশন, সেটা কিন্তু এস্টাবলিশড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র এবং ইউনিটসের মধ্যে কি করা হচ্ছে, তিনটে লিস্টের মাধ্যমে ক্ষমতা ভাগ করে দেওয়া হচ্ছে। ফেডারেল লিস্টের ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হচ্ছে কেন্দ্রকে, প্রভিন্সিয়াল লিস্টের ক্ষেত্রে প্রভিন্সকে, এবং কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে বোথ। আর রেসিডুয়ারি পাওয়ার দেওয়া হচ্ছে কাকে, ভাইসরয়কে। রেসিডুয়ারি পাওয়ার মানে কি, অবশিষ্ট ক্ষমতা, মানে কি যে ক্ষমতাটা কেন্দ্র রাজ্য কাউকে দেওয়া হয়নি, সেই ক্ষমতাটা ভোগ করবে হচ্ছে ভাইসরয়, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে ভাইসরয়। তাহলে এবার দেখো এই যে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা 1935-এ এস্টাবলিশড হচ্ছে, আজকে আমরা বলতেই পারি যে এই সিস্টেমটা তো এখনো আছে, যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র এবং রাজ্যের অস্তিত্ব, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হচ্ছে। কিন্তু আজকে আমরা কি বলি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তা তো আমরা বলতেই পারি যে ফেডারেল লিস্ট এটাই আজকের বর্তমানে ইউনিয়ন লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এটাই হচ্ছে স্টেট লিস্ট, আর কনকারেন্ট লিস্ট আজকে দেখো 7 শিডিউল, যেখানে আমরা এই তিনটে লিস্টের অস্তিত্ব দেখতে পাই, এবং যে তিনটে লিস্টে কি হচ্ছে, কেন্দ্র রাজ্যের মধ্যে আইন তৈরির ক্ষমতা যে সাবজেক্ট, সেটা কি হচ্ছে বলো, ডিভাইডেড হচ্ছে। এবং আজকে দেখো বর্তমান সংবিধানে আমরা রেসিডুয়ারি পাওয়ারেরও কিন্তু অস্তিত্ব আমরা পাই, আর্টিকেল 248, যেখানে রেসিডুয়ারি পাওয়ারের কথা বলা হচ্ছে। কিন্তু হ্যাঁ, বর্তমানে সংবিধানে, বর্তমান আমাদের রাজনৈতিক ব্যবস্থাতে রেসিডুয়ারি পাওয়ার দেওয়া হচ্ছে কাকে বলো, পার্লামেন্টকে, কেন্দ্রকে। সেই সময় রেসিডুয়ারি পাওয়ার দেওয়া হচ্ছে কাকে, ভাইসরয়কে। তাহলে এই যে ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেশন, যেটা 1935-এ এস্টাবলিশড হচ্ছে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হচ্ছে, তাহলে আজকের বর্তমান সংবিধানেও কিন্তু আমরা এই বৈশিষ্ট্য কিন্তু আমরা কি করতে পারি বলো, আমরা রিয়ালাইজ করতে পারি, আমরা অনুভব করতে পারি। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে ইট অ্যাবলিশ ডায়ার্চি ইন প্রভিন্সেস অ্যান্ড ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি ইন ইটস প্লেস। তো প্রভিন্সের ডায়ার্চি এস্টাবলিশড হয়েছিল 1919-এ, যেখানে প্রভিন্সিয়াল সাবজেক্টকে, ওই 51 সাবজেক্টকে কি করা হচ্ছে, দুটো লিস্টে ডিভাইডেড হচ্ছে, ট্রান্সফার এবং রিজার্ভ। ট্রান্সফারের ক্ষেত্রে গভর্নর মিনিস্টারের অ্যাডভাইসে কি করবে, পরিচালনা করবে ট্রান্সফার আইটেমগুলো গভর্নর মিনিস্টারের অ্যাডভাইসে পরিচালনা করবে, এবং রিজার্ভ আইটেম গভর্নর তার কাউন্সিলের সাথে আলাপ আলোচনা পরামর্শ করে পরিচালনা করবে। ডুয়াল এক্সিকিউটিভ ডায়ার্চি। তো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে কি বলা হচ্ছে যে প্রভিন্সের ডায়ার্চি কি হবে, অ্যাবলিশড হবে, এবং সেই জায়গায় কি হচ্ছে, প্রভিন্সিয়াল অটোনমি। মানে কি, প্রভিন্সে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট আমরা কি করব, এস্টাবলিশড করব, যে ক্ষেত্রে প্রভিন্সের গভর্নর মিনিস্টারদের অ্যাডভাইসেই কি করবে, প্রভিন্সের যে প্রশাসনিক যে বিষয়গুলো সেগুলো তিনি পরিচালনা করবেন। মানে কোনো ওই এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন তা নয়, মিনিস্টারের অ্যাডভাইসে। তাহলে দ্যাট ইজ দ্য প্রভিন্সিয়াল অটোনমি। তাহলে প্রভিন্সিয়াল অটোনমি যদি আমরা বলি, তো সেটা হচ্ছে একটা প্রভিন্সে আমরা কি করতে চাইছি, একটা রেসপন্সিবল গভর্নমেন্ট আমরা প্রভিন্সে আনতে চাইছি, যেখানে প্রভিন্সের গভর্নর একমাত্র প্রভিন্সের যারা মিনিস্টার তাদের অ্যাডভাইসে কি করবেন, প্রশাসনিক যে বিষয়গুলো সেগুলো পরিচালনা করবেন। তাহলে এই প্রভিন্সিয়াল অটোনমি এস্টাবলিশড করার জন্যই 1937-এ কি হচ্ছে, প্রভিন্সের নির্বাচন। তোমরা প্রত্যেকেই জানো 1937-এ প্রভিন্সের নির্বাচন।
11টা প্রভিন্সের মধ্যে ম্যাক্সিমাম প্রভিন্সে 3টে বাদ দিয়ে ম্যাক্সিমাম প্রভিন্সে কংগ্রেস এককভাবে কি করলো, সরকার গঠন করলো। কিন্তু আবার 1939-এ কংগ্রেস সমস্ত মিনিস্ট্রি থেকে কি করলো, রিজাইন করলো। তার কারণটা হচ্ছে 1939-এ ওই ব্রিটিশ গভর্নমেন্টের ঘোষণা যে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ। তো এর বিরোধিতার কারণ স্বরূপ কংগ্রেস কি করলো, প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে রিজাইন করলো 1939-এ। তাহলে প্রভিন্সিয়াল অটোনমি মানে কি? প্রভিন্সিয়াল অটোনমি মানে হচ্ছে প্রভিন্সে কি করা হবে, রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশড হবে, যেখানে গভর্নর মিনিস্টারদের অ্যাডভাইসে কি করবেন, সমস্ত বিষয় পরিচালনা করবেন। মিনিস্টারদের অ্যাডভাইস, অনলি মিনিস্টার অ্যাডভাইস। ওকে। নাম্বার 3, ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাডপশন অফ ডায়ারচি অ্যাট সেন্টার। তাহলে প্রভিন্সে ডায়ারচি এস্টাবলিশড হচ্ছে, অ্যাবলিশড হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে ডায়ারচি ইন্ট্রোডিউসড হবে কোথায়, সেন্টারে। তো সেক্ষেত্রে কি হবে, ফেডারেল সাবজেক্টকে ডিভাইডেড করা হবে দুটো পার্টে, একটা হচ্ছে রিজার্ভ এবং হচ্ছে ট্রান্সফার। মানে এই যে 59 আইটেম, এই 59 আইটেমকে কি করা হবে, ভাগ করে দেওয়া হবে দুটো পার্টে, একটা হচ্ছে রিজার্ভ এবং একটা হচ্ছে ট্রান্সফার। কিন্তু আইনে এটা বলা হলেও এটা কিন্তু কি হয়নি বলো, এটা কিন্তু কার্যকরী হয়নি। দেখো বলছে, হাউএভার দিস প্রভিশন অফ দ্য অ্যাক্ট ডিড নট কাম ইনটু অপারেশন অ্যাট অল। তাহলে ডায়ারচি প্রভিন্সে অ্যাবলিশড করে সেন্টারে কি হচ্ছে, ইন্ট্রোডিউসড হচ্ছে। আইনে বলা হচ্ছে, কিন্তু আইনে বলা হলেও সেটা কিন্তু কি হয়নি, সেটা কিন্তু কার্যকরী হয়নি। কিন্তু আইনে বলা হলো যে ডায়ারচি কি হবে, সেন্টারে ইন্ট্রোডিউসড হবে। ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফার্স্ট হচ্ছে কি, এস্টাবলিশড হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হচ্ছে, রেসিডিউরি পাওয়ার ভাইসরয়কে দেওয়া হচ্ছে। প্রভিন্সে ডায়ারচি অ্যাবলিশড হচ্ছে এবং সেই জায়গায় প্রভিন্সে কি হচ্ছে, প্রভিন্সিয়াল অটোনমি এস্টাবলিশড হচ্ছে। প্রভিন্সিয়াল অটোনমি মানে হচ্ছে প্রত্যেকটা প্রভিন্সে কি হবে, রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশড হবে, যেখানে প্রভিন্সের গভর্নর মিনিস্টারদের অ্যাডভাইসে প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো বা প্রশাসনিক যে বিষয়গুলো সেগুলো তিনি পরিচালনা করবেন, এবং মিনিস্টারের রেসপন্সিবল থাকবে লেজিসলেচারের কাছে। দ্যাট ইজ দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য প্রভিন্সিয়াল অটোনমি। আর কি বলা হচ্ছে যে ডায়ারচি কি হবে, সেন্টারে ইন্ট্রোডিউসড হবে। আইনে বলা হলো, সেটা কিন্তু কি হয়নি, কার্যকরী হয়নি। ওকে। নেক্সট, নাম্বার 4 পয়েন্ট। নাম্বার 4 পয়েন্ট কি বলছে এই আইনে, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টু কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি। তো এই আইনে বলা হচ্ছে যে কি হবে, একটা ব্যাংক এস্টাবলিশড হবে, যেটা কি বলছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং কি কন্ট্রোল করবে, কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি, মানে মানিটারি যে মার্কেটটা সেটা কি করবে, কন্ট্রোল করবে। তো আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যে অ্যাক্টে রিজার্ভ ব্যাংকের এস্টাবলিশমেন্টের কথা বলা হচ্ছে, সুপ্রিম ব্যাংক হিসাবে, যে কি করবে, মানিটারি যে মার্কেট সেটাকে রেগুলেট করবে। নাম্বার 5 কি বলা হচ্ছে, নাম্বার 5 বলা হচ্ছে, it provided for the establishment not only federal public service commissions but also provincial public service commission and joint public service commission for 2 or more provinces. তো টুকুনি মনে করার চেষ্টা করো, আমরা 1919 অ্যাক্টে আমরা দেখলাম যে এই আইনে বলা হয়েছিল যে একটা পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড করার কথা, এবং সেটা এস্টাবলিশড হলো। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড হলো কবে, 1926-এ লি কমিশনের রেকমেন্ডেশনে। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এ আমরা যে ইনফরমেশন পেয়েছি, এবং যেটাকে আমরা কি বলছি, ভারতবর্ষের প্রথম পাবলিক সার্ভিস কমিশনস। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, যেখানে কি বলা হচ্ছে যে কেন্দ্রের জন্য কি থাকবে, একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, যেটা হচ্ছে কি ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন। প্রত্যেকটা প্রভিন্সের জন্য আলাদা করে পাবলিক সার্ভিস কমিশনস থাকবে, সেটাকে বলা হচ্ছে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন। এবং কি বলছে, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন 2 or more প্রভিন্স, মানে কি দুটো রাজ্য নিয়ে আমরা একটাও কি করতে পারি, পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ করতে পারি। এই যে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, এটাই আজকে বর্তমানে হচ্ছে ইউপিএসসি। প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশনস গুলোকে আমরা বলতে পারি আজকে আমাদের বর্তমানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনস।
এবং দেখবে আমাদের সংবিধানে কিন্তু এই প্রভিশনও আছে কি বলো, যে আজকে 2 বা 3টে রাজ্য চাইলে কি করতে পারে, যে নিজেদের জন্য একটা মাত্র পাবলিক সার্ভিস কমিশনও তারা ক্রিয়েট করতে পারে। তাহলে আমাদের আজকে সংবিধানে দেখো আর্টিকেল 315, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউপিএসসির প্রভিশনস, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের প্রভিশনস, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমরা আর্টিকেল 315-এ কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের প্রভিশনস। তাহলে এই যে বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে, যে ইট ইজ আ মানে কি বলবো, মানে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, বা বলা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কপি পেস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো আমরা ইতিমধ্যেই আমরা যে কটা ফিচার্স নিয়ে আলোচনা করলাম তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফিচার্সগুলো কিন্তু আমরা আমাদের বর্তমান সংবিধানে কিন্তু আমরা কি করেছি বলো, আমরা অ্যাডপ্ট করেছি। যেরকম এই যে কেন্দ্রের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা করে পাবলিক সার্ভিস কমিশনস থাকবে, এবং প্রয়োজনে 2 বা ততোধিক রাজ্য নিয়ে আমরা কি করতে পারি, একটা মাত্র পাবলিক সার্ভিস কমিশনও আমরা এস্টাবলিশ করতে পারি। নাম্বার 6 পয়েন্ট কি বলছে, নাম্বার 6 পয়েন্ট বলছে ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আ ফেডারেল কোর্ট, যেটা এস্টাবলিশড হচ্ছে 1937-এ। ফেডারেল কোর্ট এস্টাবলিশড করার কথা বলা হচ্ছে। কেন ফেডারেল কোর্ট? কারণ ফেডারেল কোর্টের যদি বলো মূল যে দায়িত্ব, সে দায়িত্বটা হবে, যেহেতু ভারতবর্ষে কি হয়েছে, ফেডারেশন এস্টাবলিশড হয়েছে, কেন্দ্র এবং রাজ্যের একটা বিষয় কি করা হয়েছে বলো, নিয়ে আসা হয়েছে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে কেন্দ্র রাজ্যের মধ্যে কি হয় বলো, কিছু বিষয়ে সমস্যা অবশ্যই হবে এই ক্ষমতা ভাগ নিয়ে। তাহলে সেই সমস্ত সমস্যার সমাধান কে করবে? তাহলে সেই সমস্ত সমস্যার সমাধানের উপায় হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কি বলা হচ্ছে, ফেডারেল কোর্টের কথা। তাহলে ফেডারেল কোর্ট কি করবে? ফেডারেল কোর্ট হচ্ছে ফেডারেল ডিসপিউট গুলো সলভ করবে। ফেডারেল ডিসপিউট মানে কি, কেন্দ্র রাজ্য এবং রাজ্য রাজ্যের মধ্যে যে সমস্যাগুলো। তাহলে এই উদ্দেশ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি ফেডারেল কোর্টের প্রভিশন, এবং যে ফেডারেল কোর্ট এস্টাবলিশড হয়েছে 1937-এ। আর আমাদের দেখো বর্তমানে আমাদের সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের হাইয়েস্ট কোর্ট হিসাবে কিন্তু আজকে দেখো কেন্দ্র রাজ্য এবং রাজ্য রাজ্যের যে বিরোধগুলো সেগুলো কি করে থাকে বলো, সমাধান করে থাকে। তার জন্য তো আমরা বলে থাকি সুপ্রিম কোর্টকে যে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। কেন আমরা সুপ্রিম কোর্টকে যুক্তরাষ্ট্রীয় আদালত বলি, বা যুক্তরাষ্ট্রীয় আদালত মানে কি? তো যুক্তরাষ্ট্রীয় আদালত মানে যে আদালত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সমস্যাগুলো সমাধান করবে। আর যুক্তরাষ্ট্রীয় সমস্যা মানে কি, কেন্দ্র রাজ্য এবং রাজ্য রাজ্য বিরোধ। তার আজকে দেখো বর্তমানে সুপ্রিম কোর্ট কিন্তু এই দায়িত্ব পালন করছে। তার জন্য আমরা সুপ্রিম কোর্টকে বলে থাকি ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় আদালত। আর ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় আদালত যদি আমরা বলি কবে এস্টাবলিশড হচ্ছে, প্রথম 1937-এ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। কেন এস্টাবলিশড হচ্ছে? কারণ 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমরা কি দেখতে পাচ্ছি, অল ইন্ডিয়া ফেডারেশন এস্টাবলিশড হচ্ছে। তাহলে আমরা যখন ফেডারেশন আমরা এস্টাবলিশড করছি, তার মানে এখানে ফেডারেল ডিসপিউট হবেই, কেন্দ্র রাজ্য রাজ্য রাজ্যের মধ্যে সমস্যা হবে। তাহলে সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে এই আইনে ফেডারেল কোর্টের কি করা হচ্ছে বলো, এস্টাবলিশডের কথা বলা হচ্ছে, এবং সেটা এস্টাবলিশড হচ্ছে 1937। নাম্বার 7 পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, ইট ইন্ট্রোডিউসড বাই ক্যামারালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্স। তো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 আমরা কি দেখেছিলাম, যেখানে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে কি করা হচ্ছে, বাইক্যামারাল করা হচ্ছে, লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং আপার হাউস কাউন্সিল অফ স্টেট। তো প্রভিন্সে কিন্তু সেই সময় বাইক্যামারালিজম ইন্ট্রোডিউসড হয়েছিল না। তাহলে প্রভিন্সিয়াল লেজিসলেচারগুলোকে বাইক্যামারাল করা হচ্ছে কবে, 1935 অ্যাক্টের মাধ্যমে, যেখানে 11টা প্রভিন্সের মধ্যে 6টা প্রভিন্সের লেজিসলেচারকে বাইক্যামারাল করা হচ্ছে, যার মধ্যে বেঙ্গল কিন্তু ছিল। বেঙ্গল লেজিসলেচারকে কি করা হয়েছিল, বাইক্যামারাল করা হয়েছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল।
তাই পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাই ক্যামারালিজম ইন্ডিয়াতে ফার্স্ট কবে ইন্ট্রোডিউসড হয়েছিল, অ্যান্সারটা কিন্তু করবে 1919। 1935 অ্যান্সার তখনই হবে যখন তোমাকে এই প্রশ্ন করা হবে যে প্রভিন্সে বাই ক্যামারালিজম কবে ইন্ট্রোডিউসড হয়েছিল, 1935। কিন্তু তোমাকে ধরো কোনো কিছু মেনশন করেনি, শুধুমাত্র এটাই বলেছে যে ইন্ডিয়াতে বাই ক্যামারালিজম কবে ইন্ট্রোডিউসড হয়েছে, ইন্ডিয়াতে। এখানে তোমাকে সেন্টার বলেনি, প্রভিন্স বলেনি, কিচ্ছু বলেনি, বলেছে ইন্ডিয়া। অপশনে 1935ও আছে, অপশনে 1919ও আছে, অ্যান্সার ইজ 1919। কারণ ভারতবর্ষে বাই ক্যামারালিজম ফার্স্ট ইন্ট্রোডিউসড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, এবং সেটা ইন্ট্রোডিউসড হচ্ছে কোথায়, সেন্টারে। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে বাই ক্যামারাল করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি লাস্ট পয়েন্ট নাম্বার 8। ইট অ্যাবলিশড দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া এস্টাবলিশড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো আমরা দেখলাম 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যে একটা কি হলো, ভারত সচিব পদের সৃষ্টি হলো এবং বলা হলো যে তাকে অ্যাসিস্ট করার জন্য কি থাকবে, একটা কাউন্সিল থাকবে 15 জন সদস্যকে নিয়ে, যে কাউন্সিল কি করবে, তাকে অ্যাসিস্ট করবে। তো এই যে ইন্ডিয়ান কাউন্সিল, যেটা 1858 অ্যাক্টে কি হয়েছিল, ক্রিয়েটেড হয়েছিল, সেটাকে কি করা হলো, অ্যাবলিশড করে দেওয়া হলো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ। ভারত সচিব পদের যে অ্যাবলিশড হলো তা নয়, ওই কাউন্সিলের কি হলো, অ্যাবলিশড হলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যে জায়গাগুলো তোমরা লক্ষ্মীকান্ত বইয়ে তোমরা দেখেছো, কিন্তু কতটুকুনটা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে বা কিভাবে আমাকে মনে রাখতে হবে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। এটুকুটাই বলবো, এই জায়গাগুলোই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোই তোমাকে একটুখানি মনে রাখতে হবে, দ্যাট ইজ এনাফ। এর থেকে বেশি ডিটেলস যদি আমরা বলি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে যদি তুমি দেখো বিগত বছর যে প্রশ্নগুলো, সেখান থেকে কিন্তু তোমাকে যদি প্রশ্ন আসে এরকমই এসছে যে অল ইন্ডিয়া ফেডারেশন কোন অ্যাক্টে ইন্ট্রোডিউসড হয়েছে, রেসিডিউরি পাওয়ার কাকে দেওয়া হয়েছে, ফেডারেল কোর্ট কবে এস্টাবলিশড হয়েছে, কোন অ্যাক্টে এস্টাবলিশড হয়েছে। ঠিক আছে, ঠিক এইরকম প্রশ্নগুলো এসে থাকে যে ডায়ারচি প্রভিন্সে কোন অ্যাক্টে অ্যাবলিশড হলো, প্রভিন্সিয়াল অটোনমি, যেটা আমি বলছিলাম যে প্রভিন্সের অটোনমি এস্টাবলিশড করার জন্য, প্রভিন্সে রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশড করার জন্য প্রভিন্সে নির্বাচনটা কবে হলো, 1937-এ নির্বাচন হলো। সেখানে 8টা প্রভিন্সে কংগ্রেস ক্ষমতা এলো, বা 1939-এ কংগ্রেস কি করলো, মিনিস্ট্রি থেকে রিজাইন করলো। এই ইনফরমেশনসগুলো মনে রাখতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো নেক্সট টপিক যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো আবারও সবাইকে বলবো আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো, এবং তার পাশাপাশি এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেলও সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করো। ক্লাস ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে যেরকম কমেন্ট করবে, সেরকম যদি মনে হয় তোমাদের কোনো সাজেশন বা রেকমেন্ডেশনস, সেই সাজেশন রেকমেন্ডেশনও তোমরা করতে পারো। ঠিক আছে, আর আনএকাডেমি কেন জয়েন করবে, আনএকাডেমি কেন সাবস্ক্রাইব করবে, তো সাবস্ক্রিপশনের বেনিফিটগুলো যদি আমি তোমাদের সাথে বলি যে ক্যান ওয়াই ইউ চুজ আনএকাডেমি, ওয়াই ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। অবশ্যই টাকা 5 টাকা লাগুক আর টাকা 5000 টাকা লাগুক, অবশ্যই কেন তুমি সাবস্ক্রিপশনস নেবে। তো সাবস্ক্রিপশনের যে বেনিফিটসগুলো, সেই বেনিফিটসগুলো দেখো কি বলছে, যে আজকে আনএকাডেমি যদি বলো, আনএকাডেমি আজকে তোমাকে ফুল ফ্রিডম দিচ্ছে তোমার পড়াশোনা। সেই ফুল ফ্রিডমের প্রথমটাই হচ্ছে চুজ ইউর কোর্স অ্যান্ড ব্যাচ। এখানে আজকে আনএকাডেমিতে আজকে ICDS এর কোর্স চলছে, ক্লার্কশিপের কোর্স চলছে, মিসলেনিয়াসের কোর্স চলছে, WBCS তো মেন ফোকাস চলছে। তাহলে আজকে তুমি তোমার কোর্স চুজ করো, তুমি তোমার ব্যাচ চুজ করো। তোমার যদি মনে হয় যে তুমি ক্লার্কশিপের জন্য তুমি ফোকাস করছো, তার জন্য এখানে রয়েছে। WB এক্সাইজ এর কোর্স রয়েছে। তাহলে তুমি যে এক্সামের জন্য তুমি নিজেকে তৈরি করতে চাইছো, সেই রিলেটেড এখানে কোর্স আছে, তুমি সেই কোর্সে তুমি পড়বে। তোমাকে এরকম নয় যে তোমার হয়তো ইচ্ছে নেই যে তুমি মিসলেনিয়াসে যাওয়ার বা WBC, তোমার দেখা যাচ্ছে লক্ষ্য ক্লার্কশিপ, WBB, তোমার এক্সাইজ, ঠিক আছে, এই যে বিষয়গুলো, তুমি সেই কোর্সে তুমি জয়েন করো।
সেইভাবে তোমাকে ওখানে পড়াশোনা করানো হবে যেটা তোমার দরকার ওই কোর্সের জন্য। তোমার যদি বিসিএস টার্গেট হয় তার জন্য এখানে কোর্স রয়েছে। তো চুজ ইউর কোর্স অ্যান্ড ব্যাচ। এবং তার পাশাপাশি তোমার টিচার, এখানে এরকম নয় যে আনএকাডেমি তোমাকে তোমার মানে তার টিচারদের যে বিষয়টা সেটা তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তা না। এখানে একটা সাবজেক্টের ক্ষেত্রে একাধিক টিচার রয়েছে। যে টিচারের, যে এডুকেটরের ক্লাস তোমার ভালো লাগছে, তুমি তার ক্লাস বুঝতে পারছো, তুমি সেই এডুকেটরের ক্লাস করো। এখানে হয় যে তোমার ওপরে কোনো এডুকেটর তোমার উপরে কোনো কোর্স ব্যাচ কি করাচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তোমার দেখা যাচ্ছে তোমার ইচ্ছে নেই WBCS এর জন্য, কিন্তু তোমাকে বলছে না তোমাকে WBCS ব্যাচেই তোমাকে ক্লাস করতে হবে। না, ইউ চুজ ইউর ব্যাচ, ইউ চুজ ইউর এডুকেটর এবং ক্লাস করো। এছাড়াও কি রয়েছে, ডাউট সেশনস রয়েছে, তার পাশাপাশি রয়েছে টেস্ট সিরিজ, কুইজ, প্র্যাকটিস সেশনের মতো বিশেষ যে বৈশিষ্ট্যগুলো যেগুলো খুবই দরকার আমাদের এই কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে, এটা বোঝার জন্য যে তোমার প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে, তোমাকে কোন জায়গায় তোমাকে ডেভেলপ হতে হবে। এবং তুমি যে সাবস্ক্রিপশনসটা নিবে সেই সাবস্ক্রিপশন তুমি আনলিমিটেড কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে আনএকাডেমির যে ফিচার্সগুলো। আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। মানে ধরো এরকমই যে যে কোর্সগুলো দেখা যাচ্ছে তুমি জয়েন করার আগে হয়ে গেছে, তুমি সেই কোর্সগুলো অ্যাক্সেস করতে পারবে। সেই কোর্সগুলো যে রেকর্ডেড ভিডিওগুলো আছে তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারবে, আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। ওয়ান সাবস্ক্রিপশন, আনলিমিটেড অ্যাক্সেস। ওকে, টিচারের সাথে লাইভ ক্লাস ইন্টারাকশনস, এবং লাইভ ক্লাসেই তুমি টিচারকে কি করতে পারবে, ডাউট তুমি আস্ক করতে পারবে। এবং ওই যে বললাম যে ভিডিও ডাউনলোড করে তুমি সেটা অফলাইনে কি করতে পারবে, তুমি সেটা দেখতে পাবে। হতে পারে যে কোনো একটা দিন কোনো একটা বিশেষ কাজে তুমি লাইভ ক্লাস করতে পারোনি, কোনো চিন্তা করার দরকার নেই। তার জন্য তোমাকে কাউরির কাছে রিকোয়েস্ট করতে হবে না ওই ক্লাসটা তোমাকে দেওয়ার জন্য। তুমি পরেই এখানে রেকর্ডেড কি দেখে নিতে পারবে, ওই ক্লাসটা দেখে নিতে পারবে। তাহলে এই যে বেনিফিট, যে তোমার টেনশন ফ্রি, যে একটা দিন তুমি ক্লাসে যেতে পারোনি, কোনো কারণে দেখা যায় ট্রাম বাস ট্রেন বন্ধ, তোমার ক্লাসটা মিস হয়ে গেছে, তোমাকে গিয়ে রিকোয়েস্ট করতে হচ্ছে অথরিটিকে যে ওই ক্লাসটা দেওয়ার জন্য। তো এখানে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। ক্লাস মিস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, লাইভ ক্লাস করতে পারোনি, কিন্তু সেই ক্লাসটা কি থাকে, প্ল্যাটফর্মে রেকর্ডেড থাকে, তুমি তোমার টাইম করে রেকর্ডেড দেখে নিতে পারো। তার জন্য তোমাকে রিকোয়েস্ট করার দরকার নেই কাউকে। তো এই যে বেনিফিটসগুলো, এই বেনিফিটসগুলো আজকে আনএকাডেমি তোমাকে দিচ্ছে। তুমি যদি সাবস্ক্রিপশনস নাও তাহলে তোমার প্রিপারেশনটা ঠিক এইভাবে এগোবে, টেনশন লেস। যে ওই যে তোমাকে সকালবেলায় উঠে তোমাকে দৌড়ঝাঁপ করে তোমাকে যেতে হবে না, তুমি তোমার মতো করে সময় করে তুমি ক্লাস করবে। তুমি তোমার টোটাল যে টাইমটা, সেই টাইমটা তোমাকে তুমি প্রিপারেশনে দিতে হবে। তোমাকে যাতায়াতের জন্য তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা, তোমাকে সেই টাইম তোমাকে নষ্ট করতে হবে না। তাহলে যাতায়াতের জন্য বা যাই টাইমটা নষ্ট হচ্ছে সেই টাইমটা তুমি তোমার পড়াশোনা দিতে পারবে। আজকে তোমার যদি দেখা যাচ্ছে তোমার যাতায়াতেই দেখা যাচ্ছে 3-6 ঘন্টা চলে যাচ্ছে, বা ফর এক্সাম্পল যে যাতায়াতে তোমার 4 ঘন্টা চলে যাচ্ছে, 3 ঘন্টা চলে যাচ্ছে, তো তুমি এই যে 3 ঘন্টা, তুমি 3 ঘন্টা তুমি নিজের পড়াশোনাতে দিতে পারবে বাড়িতে। ওকে, তো আর সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের প্ল্যান। 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। অবশ্যই প্রিপারেশনের ক্ষেত্রে 1 ইয়ার বা 2 ইয়ারটাই হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 1 ইয়ারের ক্ষেত্রে ভ্যালু, অ্যামাউন্ট সব কিছু দেওয়া রয়েছে, বাট 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে। তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রিপশনস নাও এবং সাবস্ক্রাইব যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো যে বেনিফিট, সে বেনিফিট নাও। আর তার পাশাপাশি WPSC GS 101 এই যে চ্যানেল, এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, কারণ এই চ্যানেলেও আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনস দিয়ে থাকছি তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। তো সবাইকে এটাই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওর টপিক হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে যে আইনটা নিয়ে আলোচনা করব, সেই আইনটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।